করছি রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। আচ্ছা, এই যে হালি শহরে আমরা তো রয়েছি এখন। আচ্ছা, হালি শহরটা কি শহর না গ্রাম? এটা কি বলবো, শহর, বৃহত্তর শহর বলা যায় না, তার বাইরে এসে মফস্বল তো বলতেই পারি। এবার বুঝতে পেরেছিস তো আমি কোন দিকে যাচ্ছি? তাহলে মঞ্চে ডেকে নিচ্ছি আমরা শুভাশিস ঘোষ মহাশয়, বিশ্বজিৎ পান্ডা আর সমর্পিতা ঘটককে। এই তিনজন আসা মানেই আমরা শুরু করতে চলেছি আমাদের পরবর্তী পর্ব, আলোচনার পর্ব। সবাই এতদিনে জেনেই গেছেন এই তিনজন এসেইছেন আজকে গল্পের যেটা আরেকটা আঙ্গিক আলোচনা, সেই আলোচনার যে একটা পর্ব আছে, এই তিনজনকে আমরা সেই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। শুভাশিস দা, বিশ্বজিৎ দা, সমর্পিতা। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নেব মফস্বলের গল্প আড্ডা, এই সম্বন্ধে আমাদের দু চার কথা বলবেন শুভাশিস ঘোষ মহাশয়। ওনার একটু সংক্ষিপ্ত পরিচয় আমরা দিয়ে দিই। দক্ষিণ 24 পরগনা বজবজ শিল্পাঞ্চলে বেড়ে ওঠা, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, বেসরকারি টেলিকম সংস্থায় কর্মরত শুভাশিস বাবুর আগ্রহের জায়গা সাহিত্য। বার্তা এখনের প্রধান সম্পাদক, নিশিত সাহিত্যপত্রের সম্পাদক, প্রতিবেশ সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন। প্রকাশিত গল্পগ্রন্থ 2 ডজন গল্প, অনুরা শ্যামাঙ্গিনী, আর ওনার আঞ্চলিক ইতিহাস ভিত্তিক গবেষণামূলক রচনা চেনা জনপদ, অচেনা কথা। এবার আমরা মফস্বলের গল্প আড্ডা সম্বন্ধে দু চার কথা জেনে নেব শুভাশিস ঘোষ মহাশয়ের কাছে। এমন একটি সুন্দর দুপুরে এই যে রবি বৈঠকি আয়োজিত সাহিত্য পার্বণে অংশ নেওয়ার যে সুযোগ, সেই সুযোগ পাওয়ার জন্য একটা শ্লাঘা অনুভূত হচ্ছে। সেই জন্য প্রথমেই রবি বৈঠকি পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বিষয় মফস্বলের গল্প আড্ডা। এখন আড্ডা এই বিষয়টার সঙ্গে বাঙালির সম্পর্ক তো একেবারেই আত্মিক সম্পর্ক। বাঙালি জাতি সত্তা বা একেবারে গোদা বাংলায় বলতে গেলে বাঙালির বাঙালিত্বর অন্যতম বৈশিষ্ট্য বোধ হয় আড্ডা। এ বিষয়ে আমরা কেউ অন্তত দ্বিমত পোষণ করব না। যবে থেকে বাঙালি জাতিসত্তাটা ঠিক সেইভাবে বিকশিত হয়েছে, তার অন্য সমস্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম প্রধান যে আড্ডা, এই বিষয়টা আমরা সবাই একমত। এবং আড্ডার অন্য সমস্ত অনুষঙ্গ যাই থাক না কেন, তার প্রধান বিষয় যে গল্প, এটাও আমরা এ বিষয়ের সঙ্গে কেউ অন্তত দ্বিমত পোষণ করি না। এখন সে গল্প অর্থাৎ ইনফর্মাল গল্প তো একটা বিষয় আছেই আর কি। ইনফর্মাল গল্প ছাড়া আড্ডা হয় না। সে আড্ডা যেমনই হোক না কেন, যে ফর্মের, যে আকারের, যে আঙ্গিকেরই আড্ডা হোক না কেন, সে গ্রামের বটতলার আড্ডা হতে পারে, আবার জমিদার বাড়ির ওই আপনার জলসাঘরের আড্ডা হতে পারে, কিংবা বিদগ্ধজনের যে আড্ডা, সে আড্ডা হতে পারে, ওই সুকুমারের ওই মণ্ড ক্লাবের আড্ডা হতে পারে। যাই আড্ডা হোক না কেন, ইনফর্মাল গল্প একটা চিরকাল ছিলই আড্ডার আঙ্গিক হিসেবে, অঙ্গ হিসেবে। আমাদের আলোচ্য কিন্তু ওই ইনফর্মাল গল্পটা নয়। এখানে বিষয়বস্তুর সঙ্গে যেটা পরিষ্কারভাবে বলা আছে সেটা হলো যে ওই সাহিত্যের যে গল্প, সেই গল্পের আড্ডা, সেই গল্পের আড্ডার সঙ্গে সঙ্গে আবার একটা কথা যুক্ত হয়ে আছে যে মফস্বলে গল্পের আড্ডা। তার মধ্যে থেকে আমরা এই বিষয়বস্তুর মধ্য থেকে 3-4টে ভাগ আমরা করে নিতে পারি। যে আড্ডার কথা বলা হচ্ছে, যে গল্পের কথা বলা হচ্ছে, সেটা সাহিত্যের গল্প, এবং সেই সাহিত্যের গল্পকে কেন্দ্র করে আড্ডা। তারপর অবশ্যই তার সঙ্গে যেটা বিষয়টা জুড়ে গেছে যে মফস্বলের সাহিত্যের গল্পের আড্ডা। এখন সাহিত্যের গল্প বলতে আমরা যেটুকু বুঝি, যে বাংলা সাহিত্যে ছোট গল্পে, যদি আমরা গল্প বলতে এখানে ছোট গল্পটাকেই ধরে নিলাম, এখানে উপন্যাসের কথা বলা হচ্ছে না।
সেক্ষেত্রেও তো বাংলা ছোট গল্পের বয়স খুব এমনটা কিছু বেশি নয়। 150 বছরও এখনো সম্ভবত হয়ে ওঠেনি, 144-45 বছর এরকম একটা বয়স দাঁড়িয়েছে। তাহলে যে বিষয়টার উৎপত্তি জন্মকাল থেকে আজ পর্যন্ত এখনো 150 বছর কাটেনি, ফলে সে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, তার বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে তাকে নিজেকে পাল্টিয়েছে, ফলে আজকের একটা ছোট গল্পের একটা নতুন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, সেটুকু আমরা বুঝি। ফলে এই গল্পকে কেন্দ্র করে আড্ডা, তার ইতিহাস কবে থেকে শুরু হলো এই আড্ডা, সে বিষয়ে হয়তো ঠিকঠাক মতো করে গবেষণাধর্মী কোনো লেখা, গবেষণাধর্মী কোনো কাজ হয়েছে বলে হয়তো আমরা ঠিক মতো জানি না। কেউ হয়তো বলবেন যে মফস্বলের গল্পের আড্ডা আজ থেকে 50 বছর আগে শুরু হয়েছে, কারো আবার মনে হতেই পারে না 50 না আরও 5 বছর আগে অমুক জায়গায় হয়েছে, কারো মনে হতে পারে চণ্ডীতলায় হয়েছিল, কারো মনে হতে পারে এটা শুরু হয়েছিল চন্দননগরে। ফলে সেই বিতর্কের মধ্যে আমরা না গিয়ে এটুকু আমরা বলতে পারি যে এই গল্পের আড্ডা, গল্প কেন্দ্রিক যে আড্ডা, সেই আড্ডা হয়তোবা এই কারণেই বলছি, কারণ সেই ধরনের কোনো একেবারে প্রামাণ্য নথি, প্রামাণ্য দলিল আমাদের সামনে উপস্থাপিত হয়নি যে ঠিক ওই দিন, ওই সময়, ওই জায়গায় এই গল্প কেন্দ্রিক আড্ডা প্রথম শুরু হয়েছিল। হতে পারে কলকাতা শহরে নগরে এটা প্রথম শুরু হয়েছিল, হতে পারে তার নাম গল্পসভা, হতে পারে তারও কয়েক বছর পর হয়তো গল্পচক্র শুরু হয়েছিল, এবং তার পরবর্তীকালে সেই গল্পসভা, গল্পচক্রের একটা ঐতিহ্যকে সামনে রেখে, তার পরম্পরাকে সামনে রেখে হয়তো মফস্বলের বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন মফস্বলে এই গল্প কেন্দ্রিক আড্ডা শুরুটা হয়েছিল। ফলে আলোচনার মধ্যে আমরা ওই কবে শুরু হয়েছিল, কে শুরু করেছিলেন, কোন জায়গায় শুরু করেছিলেন, তার মধ্যে ঢোকার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ সেটা খুব একটা কাজের কথা নয়। হতে পারে সেই জায়গার নাম যে কোনো কিছুই হতে পারে, সে সাল তারিখটা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু যতদূর মনে হচ্ছে বিষয়টা হয়তো ওই গত শতাব্দীর 7-এর দশক কিংবা 8-এর দশকে কোনো একদিন, কোনো এক সময় হয়তো এই ধরনের একটি সভা কোথাও এক জায়গায় শুরু হয়েছিল। বিষয়টা হচ্ছে যে এই গল্পের আড্ডা, মফস্বলের গল্পের আড্ডাটা শুরুর সময় ঠিক কী কারণে শুরুটা হয়েছিল, কেমন তাদের বৈশিষ্ট্য ছিল, আর এতগুলো বছর পেরিয়ে এসে হয়তো 5টা দশক পেরিয়ে গেছে, 5.5টা দশক পেরিয়ে গেছে, এই 5.5 দশক পেরিয়ে যাওয়ার পর আজকের এই গল্পের আড্ডাগুলো যা হয়, গল্প চর্চার যে সমস্ত কেন্দ্র, যে সমস্ত সংগঠন রয়েছে, সেটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা আমরা একটু 2-4টি কথা বলতে পারি, এবং সেটা খুব কাজের কথা হবে, এটা আমার মনে হয়েছে। হতে পারে এমনটা নাও হয়েছিল, শুরুর সময় এমনটা ছিল না হয়তো। এখন সাহিত্য, যে কোনো শিল্পের মধ্যে সাহিত্য এমন একটি ধারা যেটা কিন্তু ওই সংগঠিত ফর্মে চর্চা করার বিষয় নয়, এটা আমরা সবাই বুঝি। একান্ত ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত স্তরে চর্চার বিষয়, তার জন্য একটা নিভৃত চর্চার বিষয় থাকে, সেইভাবেই একটা সাহিত্য সৃষ্টি হয়, সাহিত্য রচিত হয়, এবং সাহিত্যের সমস্ত ধারার মতোই কিন্তু ছোট গল্প এই নিভৃত চর্চার একটি বিষয়। কিন্তু যে কোনো শিল্পের স্রষ্টার মতোই সাহিত্যের স্রষ্টা বা ছোট গল্পের স্রষ্টাও চান তিনি যেটা সৃষ্টি করলেন, তিনি যেটা তৈরি করলেন, যেটা নির্মাণ করলেন, তার কাছে কিন্তু সেই সময়ের জন্য দাঁড়িয়ে তিনি তার একটা শ্রেষ্ঠ কাজ তিনি করেছেন মনে করতেই পারেন। সেই কাজের মধ্যে কোথাও ভুল আছে, কোথায় ত্রুটি আছে, তার বিষয়বস্তুগত ত্রুটি, তার আঙ্গিকগত ত্রুটি, তার ভাষার বিষয়ের ত্রুটি বা অন্যান্য কোনো রকমের ত্রুটি কি আছে না নেই, সে বিষয়টা কিন্তু নিজের সৃষ্টির ত্রুটি বিচ্যুতি নিজের খুঁজে চলা বা খুঁজে পাওয়াটা খুব কঠিন কাজ, এটা আমার মনে হয় সবাই আমরা বুঝি।
ফলে একটা সময় হয়তো কারো মনে হয়েছিল যে ঠিক আছে, আমি যেটা লিখলাম, আমি যে ছোট গল্পটা লিখলাম, আরও একজন গল্পকারের সাথে যদি এটা আমরা শেয়ার করতে পারি, তাকে যদি শোনাতে পারি, তার যদি কোনো মতামত নিতে পারি, তাহলে আমার ত্রুটি বিচ্যুতিগুলো হয়তো চিহ্নিত হবে এবং সেই চিহ্নিত হওয়ার পর আমি সেইগুলো মেরামত করে নিয়ে একটা সুন্দর ছোট গল্প হয়তো তৈরি করতে পারবো, উপস্থাপন করতে পারবো। সেই গল্পটি পাঠালে হয়তো সম্পাদক সেটা আমাকে ওই রিজেকশনের খাতায় না ফেলে তিনি বলবেন যে সুন্দর ছোট গল্প হয়েছে, সুন্দর গল্প তুমি লিখেছো। হয়তো কোনো একদিন এই রকম কুয়াশায় ভরা সকালে দুই ছোট গল্পকার নিজেরা ঠিক করেছিলেন, আমি তোমাকে আমার গল্পটা শোনাবো, তুমি তোমার গল্পটা আমাকে শোনাবে, দুজনে দুজনের মতামতটা দেব। এই দুজনের মতামত আদান প্রদানের মধ্য দিয়ে দুজনের ছোট গল্পটাই হয়তো একটা মেরামত হয়ে যাবে। হয়তো এমনভাবেই শুরুটা হয়েছিল এই গল্পের আড্ডা। তারপর 2 থেকে সংখ্যাটা হয়তো 3 হয়েছিল, 3 থেকে 4, 4 থেকে 5। তারপর হয়তো কোনো একদিন একটা ছোট্ট সংগঠন তৈরি হয়েছিল। তারপর সেই সংগঠন ফুলে ফলে পল্লবিত হয়ে তার কিছু একটা নাম হতেই পারে। এবং 1 থেকে 2, 2 থেকে 3টে আজকে গোটা বাংলার একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র মফস্বল নয়, আমি এর সঙ্গে যুক্ত করব মফস্বল ছাড়িয়েও একেবারে প্রত্যন্ত গ্রামেও বিভিন্ন জায়গায় কিন্তু এই গল্পের আড্ডা, গল্প বলতে কিন্তু ওই একই কথাই, যে ইনফর্মাল গল্পর কথা বলছি না, যে সাহিত্যের গল্পের আড্ডা কিন্তু চলে। আমি যে কথা, কারণ সময় দীর্ঘ অনুষ্ঠান সূচি আছে, আমি যে কথাটি বলে শেষের দিকে আসব, যে শুরুটা হয়তো যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল, আজকে এখানে যারা উপস্থিত আছেন বেশ কয়েকটি অত্যন্ত ভালো প্রথম শ্রেণীর এই ছোট গল্পের গল্প চর্চার সংগঠনের গুরুত্বপূর্ণ সংগঠকরা আছেন, নীতি নির্ধারকরা আছেন। ফলে তাদের কাছে এটা একটা আমার মানে ভাববার কথা বলবো, একটা আবেদন করতে পারি যে শুরুটা যদি এই উদ্দেশ্য নিয়ে হয়ে থাকে, আজ থেকে 5টা দশক আগে বা 6টা দশক আগে যাই হোক না কেন, আজকে এই ছোট গল্পের বা গল্প চর্চার যে সংগঠনগুলো আমরা যারা চালাচ্ছি বা চালাম, সবাই কি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি? এটা ঠিক, প্রযুক্তির উন্নতি হয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে, আজকের দিনে প্রচার একটা বড় বিষয়, অনেক রকমের প্রচারের সরঞ্জাম আমাদের পকেটে চলে এসেছে, হাতে চলে এসেছে। ফলে প্রচার ছাড়া, প্রচারের জৌলুস ছাড়া কোনো কিছুই আমরা করতে পারি না, ভাবতে পারি না, বিষয়টা একটা আছে, বড় কথা। সেইটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই গল্প চর্চার সংগঠন নিয়মিতভাবে গল্প চর্চাটা করছেন ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা বোধহয় কোথায় হারিয়ে যাচ্ছে। সেখানে তারকা গল্পকার, যাদের গল্প বড় বড় পত্রিকায় প্রকাশিত হয়, যাদের গল্পের অসংখ্য পাঠক পাঠিকা রয়েছেন, পাঠক প্রিয়তা তাদের মানে অর্জন করেন, মানে তার নামে গল্প লিখলেই পাঠক প্রিয়তা অর্জিত হয়, সেই ধরনের গল্পকার 5 জন 7 জনকে ডেকে একটি গল্প পাঠের আসরে গল্প পড়িয়ে দেওয়া হলো। গল্পকার যিনি পড়লেন, 30 জন পাঠকের সামনে গল্পটা পড়ে তার নিজস্ব, তিনি বললেন যে হ্যাঁ আমার ভালো লাগলো আর কি, একটু হাসি হাসি মুখ করে গল্পটা পড়ে চলে গেলেন। কিন্তু যারা এই সংগঠনের সাথে যুক্ত, গল্প তার লেখাটা ঠিক হচ্ছে কিনা, গল্প লেখার নির্মাণ কৌশল জানার জন্য, বোঝার জন্য যারা যুক্ত হয়েছিলেন, দিনের পর দিন দেখছেন যে তারকা গল্পকাররা আসছেন, তারা গল্প পড়ছেন, চলে যাচ্ছেন। তার গল্পটা বা তার মতো আরও অখ্যাত একেবারে নবীন, একেবারে নবিশ যারা গল্প লিখছেন, তাদের গল্প নিয়ে কাটাকুটি করা, অর্থাৎ ওয়ার্কশপের একটা ধারণা নিয়ে যে গল্প চর্চার আসরগুলো শুরু হয়েছিল, আজকে কি সেই সংগঠনগুলো পথভ্রষ্ট হচ্ছে না বা হয়েছে কি না আমি জানি না, একটু ভাববার কথা বলবো। যদি বিষয়টা এরকমটা হতো, ওই তারকা গল্পকারদের আমন্ত্রণ করলাম, তারা বসলেন, এলেন, থাকলেন, নবীন যে গল্পকার যে যুক্ত হয়েছে সংগঠনের সাথে, তার গল্পটা ঠিকঠাক মতো তিনি লিখতে পারছেন কি পারছেন না, সেই আগ্রহ নিয়ে এসেছে যে যদি ওই তারকা গল্পকারকে মঞ্চে বসে সেই নবীন গল্পকারের গল্পটা পড়া হলো
এবং তারকা গল্পকারকে বলা হলো যে আপনি নির্মমভাবে এই গল্পটার কাটাছেঁড়া করুন, তার কোথায় ত্রুটি কোথায় বিচ্যুতি তার সমস্ত দিকটা সবটা ঠিকঠাক মতো বলুন। তাহলে মনে হয় যে উদ্দেশ্য নিয়ে 5টা দশক আগে এই গল্প চর্চার সংগঠনগুলো পথ চলা শুরু করেছিল, বোধহয় সেই উদ্দেশ্য সাধিত হতে পারে। অথবা আজকে যদি, হ্যাঁ হতে পারে, কখনো কখনো বছরে যদি 12টা কারো অধিবেশন হয়, তার মধ্যে 3-4টে অধিবেশন থাক না, তারকা গল্পকাররা এলেন, পড়লেন, তাদের গল্প শোনা হলো, আমরা শুনলাম, বুঝলাম, ভালো লাগলো, ঠিক আছে। কিন্তু বাকি 7টা-8টা অধিবেশন কি এরকম করা যায় না যে একেবারে নবীন গল্পকার বা যারা সেইভাবে আলোকিত নন তাদের গল্পটা পড়া হলো, এবং এই ধরনের তারকা গল্পকাররাও উপস্থিত থাকলেন, তারা মতামত দিলেন, তারা শেখালেন, তার থেকে কিছু শিখলাম। আমার মনে হয় আজকে যারা আছেন, অনেক সংগঠক রয়েছেন গল্পচর্চা সংগঠনের, তারা যদি বিষয়টা একটু ভাবেন, যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তারা বলবেন, আমার মনে হয় তাহলে বোধহয় এই গল্প চর্চার যে সংগঠন বা এই মফস্বলের গল্প পাঠের যে আড্ডা, গল্পের যে আড্ডা, সেই আড্ডার উদ্দেশ্য সঠিকভাবে সাধিত হবে। এইটুকু বলে প্রত্যেককে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ শুভাশিস বাবুকে। এবার আমরা চলে যাব বিশ্বজিৎ পাণ্ডা মহাশয়ের কাছ থেকে। উনি বাংলার অধ্যাপক, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আসলে পরবর্তী বিষয় ছোট গল্পে সেকাল থেকে একাল। আমরা তো কিছুটা জানি যে রবীন্দ্রনাথের সংজ্ঞা দিয়েই জানি ছোট গল্প অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ। কিন্তু সময়ের সাথে তো সব কিছু বিবর্তিত হয়, সেই বিবর্তনকেই আমরা জেনে নেব, যেহেতু উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি ওনাকে সবাই চেনেন, তাও আমি কিছুটা 2-1 কথায় ওনার পরিচয় একটু দিয়ে দিচ্ছি। বাংলা সাহিত্যের অধ্যাপক, প্রকাশিত গ্রন্থ যৌনতা ও বাংলা সাহিত্যের পালাবদল, বিপন্ন পরিবেশের আখ্যান, ছোট গল্পে মুসলিম মানুষ, সাহিত্য সাধক উৎপল দত্ত। ওনার সাক্ষাৎকার ভিত্তিক যে গ্রন্থ প্রকাশিত তার নাম কলম রেখে কথা হোক। আমরা বিশ্বজিৎ বাবুকে বলবো ছোট গল্পে সেকাল থেকে একাল সম্বন্ধে আলোকপাত করতে। প্রথমে আমি বলি যে এই বিষয়টা কিন্তু আমি ঠিক করিনি, সত্যি সত্যি। এই গল্পের একাল এবং সেকাল যখন চন্দ্রানিধি আমার সঙ্গে কথা বলছিলেন যে অনেকে বলবেন, আমি একটু বলবো। তা পরে দেখলাম বিজ্ঞাপনে যে আমাকে একা বলতে হচ্ছে। এখুনি সঞ্চালিকা বললেন রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথ গল্প সম্পর্কে এটা বলেছেন। এইটা আমি ভেবেছিলাম বলবো না, তো আমি বলি এখানে। আমার কিন্তু মনে হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর গল্প নিয়ে কথাটা বলেছেন। কারণ গল্পের নামটা যদি, কবিতার নামটা যদি আমরা একটু ভাবি না, তাহলে বুঝতে পারবো বর্ষা যাপন। বর্ষার দিন কার খিচুড়ি খেতে ইচ্ছে করে, কার পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই রকমের গল্প পড়তে ইচ্ছে করেছে। একবারও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেননি যে এইটাই গল্পের সংজ্ঞা। যাই হোক, একাল সেকালের ব্যাপারে আমি অতটা টানতে পারবো না। আমি শুভাশিস দা যে প্রায় 5 দশকের কথা বললেন, আমি সেখান থেকে যদি একটু ধরবার চেষ্টা করি খুব সংক্ষেপে। আসলে এরকম তো নয় যে একটা ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখ, সেই দিন একটা কাল বদলে গেল, সেটা হয় না। আসলে সাহিত্যের কালবদল আর সমাজের কালবদল একসঙ্গেই হয়। সমাজ রাজনৈতিক কালবদল যদি হয়, তাহলে সাহিত্যের কালবদল ঘটবে, ছোট গল্পের কালবদল ঘটবে। এবং এই বদলটা ক্যালেন্ডারের পাতা দেখে হয় না, ঠিক কথাই, কিন্তু সময় দেখে হয়। যদি সমাজ, রাজনীতি, সংস্কৃতি, আমাদের যে ধর্মনীতি ইত্যাদি ইত্যাদি বদলে যায়, তার প্রভাব সাহিত্যে পড়বে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা একটু আগে তিনি বলছিলেন, এই যে সংগঠনগুলো আছে, আমি তার সেটাকে যদি আরেকটু ব্যাপ্ত করে দেখি, পত্রিকা, কোনো বিশেষ সংগঠন, খুব ক্ষমতাশালী পত্রিকা, হাউস যাকে বলি, তাদেরও কিন্তু একটা প্রভাব থাকে বদলে দেওয়ার জন্য। সেই বদলগুলো যদি আমি একটু সংক্ষেপে বলি, কারণ আমরা এই যে সহস্রাব্দ 21 শতক, তার অন্ততপক্ষে কি বলবো 2.5 দশক পেরিয়ে এসেছি। আমরা যদি এইটাকে একটা কাল ধরি, অবশ্যই আমি আবারও বলছি এটা এরা ঠিক করেছেন, আমি ঠিক করিনি। আর তার আগে
20 শতকের শেষ দিকের যদি 20-25 বছরের একটা কাল ধরি, তাহলে আমার মনে হয় একটু আলোচনা করতে সুবিধে হবে। আর সত্যি সত্যি এর মধ্যে এই যে কালপর্ব বললাম, এটা খুব আকাশ পাতাল বদল ঘটেছে, সেটা আপনারা জানেন। একটু আগে সুভাষিসদা বলেছিলেন তারকা গল্পকারের কথা। এই সমাজ মাধ্যমের যুগে কে তারকা নয় সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ফলে আমি এই সময়ে অন্তত তারকা গল্পকার হিসেবে কাউকে দেখতে চাই না এবং দেখার পক্ষপাতী নয়। আসলে এই যে বললাম সমাজ মাধ্যমের কথা, এটা কিন্তু একটা যুগ, এটা একটা সময়, এবং গত 125-30 বছর এর মধ্যে বাংলা গল্পে যতটা বদল ঘটেছে, আমার ধারণা সাহিত্যের অন্য যে সব সংরূপ আছে তাতে সেই বদল ঘটেনি। ঠিক একইভাবে বাংলা গল্পে সমাজ, রাজনীতি, সংস্কৃতির যে চিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠেছে, সেটা অন্য কোনো মাধ্যমে হয়েছে বলে আমার অন্তত মনে হয়নি, আমি যেটুকু পড়াশুনো করেছি, এমনকি উপন্যাসেও নয়। ফলে গল্প নিয়ে মানুষের দাবি যেমন আছে, তেমনি বদলটাও কিন্তু চোখে পড়ার মতো সহজে চোখে পড়েছে। আমরা যদি লিটল ম্যাগাজিনের কথা বলি, একটু আগে আলোচনায় এসেছিল লিটল ম্যাগাজিন শব্দটার কথা। আমাদের যে এই যে সংগঠনগুলো হয়, সব তো আসলে লিটল ম্যাগাজিনের সঙ্গে তো বিরাট কোনো তফাৎ নয়। লিটল ম্যাগাজিনের সঙ্গে কিন্তু বাংলা গল্পের যে আমাদের যে পরিবর্তন তো তিনভাবে হয়। একটা বিষয় নিয়ে হয়, একটা ভাষা নিয়ে হয়, একটা আঙ্গিক নিয়ে হয়। এবং গত 50 বছর যদি আমি দেখি বা 100 বছর যদি দেখি, মূলত লিটল ম্যাগাজিনে এই বদলগুলো ঘটেছিল। কেন ঘটেছিল, ঘটার কারণটা কি? সেকালে আমি এদের আয়োজকদের কথা মতো আমি যদি ধরে নিই, সেকালে তো এত পত্রপত্রিকা ছিল না। তাই পত্রপত্রিকা না থাকার জন্য লিটল ম্যাগাজিন এত বেরিয়েছে, সেটা একটা কারণ। আরেকটা কারণ, কোন প্রেক্ষাপটে মানুষের কথা বলার ইচ্ছা করলো। মানে যদি আমরা একটু 70-80 দশকে ওই বছরগুলোতে চলে যাই, তখন দেখতে হবে যে ওই আমেরিকার সাম্রাজ্যবাদী যে ভিয়েতনামের উপর ওটা বোমা ফেলছে, রেলঘট ধর্মঘট হচ্ছে, আমাদের খাদ্য আন্দোলন হচ্ছে, ট্রামের ভাড়া 1 টাকা বাড়বে কি না সেটা নিয়ে বিরাট বড়, 1 টাকা বলছি, ভুল বললাম, 1 পয়সা বাড়ানো নিয়ে এসে ভয়ঙ্কর যে আন্দোলন হলো, মানুষ তখন ফুঁসছে, সবাই অ্যারেস্ট হচ্ছে। এর মধ্যে কি হলো, সেই 1975 সালের বিখ্যাত একটি ঘটনা, সেটা হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থার সময় যারা ওই সময়ের পত্রপত্রিকা করেছেন তারা জানেন, ডিস্ট্রিক্টের যে সেন্সার অফিস ছিল, সেখান থেকে সেন্সার বলে একটা স্ট্যাম্প মেরে আনতে হতো লেখার উপরে, বিজ্ঞাপনের উপরেও, সম্পাদকীয়র উপরেও, কবিতা, গল্প, সব জায়গার উপরে। তখন পত্রপত্রিকাগুলো বন্ধ হয়ে গেল, প্রচুর সংবাদপত্র বন্ধ হয়ে গেল। তারপরে যখন জরুরি অবস্থা উঠলো, মানুষ যে ফুঁসছিলেন, তখনই কিন্তু লিটল ম্যাগাজিনের জোয়ার এলো। এবং তখন মফস্বলের কথা বলছিলেন একটু আগে শুভাশিসদা, প্রত্যন্ত গ্রামের কথা বলছিলেন। সেখান থেকে প্রত্যন্ত গ্রাম সেই সময় কিন্তু গল্প বেশি করে উঠে এলো লিটল ম্যাগাজিনের হাত ধরে। এবং সেই গল্প কারা লিখলেন, ওই অঞ্চলের মানুষ, ওই এলাকার মানুষ। তার মধ্যে সকলেই অধিকাংশই হারিয়ে গেছেন, যা চিরকাল হয়। বঙ্কিমচন্দ্রের সঙ্গে শরৎচন্দ্রের মাঝখানে যে কত হাজার লেখক ছিলেন, তারা কি তাদের কথা আমরা জানি? আমরা তো খুব একটা জানি না। তারা হারিয়ে গেছেন, কিন্তু তারা নিজেদের কথা নিজেদের মতো করে বলবার একটা ঘরানা ছিল। এবং এখন বলবো না, আমি আবারও ওই জায়গাটায় আসবো। আসলে একালের ক্ষেত্রে আমরা যে সেই যে বাজারি পত্রিকা, পণ্য সাহিত্য ইত্যাদি কথাগুলো কিন্তু ওই সময়, এই 70-80 দশক থেকেই শুরু হয়ে গেছে। তখন এই যে মেরুকরণটা ছিল, এই মেরুকরণটা আগেও ছিল। লিটল ম্যাগাজিন বললাম বাণিজ্যিক পত্রিকা। লিটল ম্যাগাজিনে মূলত এটা গবেষণাধর্মী, এক্সপেরিমেন্টাল লেখা, নিরীক্ষামূলক লেখা হতো। কমার্শিয়াল কাগজে অতটা হতো না। তার প্রধান কারণ, যারা কিনবেন, যারা আয়োজন, তারা তো বিক্রি করবার জন্য করছেন, তারাই ঝুঁকি নিতে চাইতেন না। এই রকম যে জায়গা, এই মেরুকরণটা 70-এর পরে আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল। আমি এবার একালে চলে আসি। এটা গেল সেকালের কথা। একাল মানে তার মধ্যে বিশ্বায়ন বলে একটা ঘটনা ঘটল। বিশ্বায়নের ফলে যা হলো, তার মধ্যে একটা, আপনারা যদি একটু আজ থেকে 20 বছর আগে যান, আমার পত্রিকাগুলোর নাম এখন মনে নেই, কিন্তু 2005, 6, 7, 8 এই সময় হতে পারে, বহু পত্রিকা চিটফান্ড থেকে বেরিয়েছিল। এত পত্রিকা বেরোয়, সেইগুলোকে আর যাই হোক, আমরা তো লিটল ম্যাগাজিন বলতে পারি না। কিন্তু সেই লেখাগুলোতে কী ছাপবে? গল্প বেরোবে তো গল্প তো ছাপতে হবে, গল্প তো লিখতে হবে।
একটা সময় আমরা যখন প্রথমের দিকে ওই লিটল ম্যাগাজিন করতে এলাম 90-এর শুরুর দিকে, তখন অনেককে বলতে শুনতাম যে হ্যাঁ লিখবো তো বটে, কিন্তু ছাপবো কোথায়? গত 20 বছরে কোনো দিন কাউকে ভাবতে হয়েছে হ্যাঁ লিখবো তো কোথায় বটে, ছাপবে কে? এটাই তো যুগের পরিবর্তন। এর ফলে কি হচ্ছে, লেখার আগেই কিন্তু ছাপা হয়ে যাচ্ছে। সত্যি সত্যি লেখার আগে ছাপা হয়ে যাচ্ছে, মানে সম্পাদক বলছেন যে আপনি এইটা লেখা দিন, তিনি তারপরে লিখছেন। এই যে লিখে ফেলে রাখা, সেটাকে তারপরে সম্পাদনার জায়গায় যাওয়া, এই জায়গাটা থাকছে না। ফলে গল্পে সেই চিহ্ন কিন্তু ধরা থাকছে। এমনকি ধরুন গত 5 বছরে একটু যদি কলেজ স্ট্রিট পাড়ায় খোঁজ রাখেন, দেখবেন একটা সময় কি ছিল, একটা সময় কেন, মানে গত 5-7 বছর আগে পর্যন্ত কি ছিল, এই লেখালেখি ছাপার ব্যাপারে পত্রিকা, সে অনলাইন পত্রিকা হতে পারে, গত 20 বছরে অনলাইন পত্রিকা হয়েছে, বা মুদ্রিত পত্রিকা, এবং তার সম্পাদক গোষ্ঠী, নির্বাচক মণ্ডলীর একটা বড় ভূমিকা ছিল। 5 বছরে তো সেটা নেই, কোনো পত্রিকার দরকার নেই। আমি ফেসবুকে দিয়ে দিলাম, এবং একটু বৃষ্টিতে কলেজ স্ট্রিট পাড়ায় খোঁজ রাখবেন, যারা কোনোদিন কোনো কাগজে একটিও গল্প লেখেননি, তাদের গল্পের বই বেরোচ্ছে, শুধু বেরোচ্ছে নয়, হু হু করে বিক্রি হচ্ছে। এবং বিখ্যাত প্রকাশনা তারা সেই গল্পের বই করতে আগ্রহী হচ্ছেন। এবং একটু যদি শীতকাল শুরু হয়ে গেছে, একটু খোঁজ নিয়ে দেখবেন কে কোথায় বইমেলা উদ্বোধন করতে যাচ্ছেন, যারা কোনোদিন কোনো পত্রিকায় লেখেননি, তাদের গল্পের বই আছে কিন্তু। এটাই তো বদল, এটাই তো যুগের বদল। একটা সময় কি হতো, লিটল ম্যাগাজিন, আচ্ছা কদিন আগে ভাবুন তো, অনুগল্পের জন্য লড়াই করে গেল এই ছোটো ছোটো সংগঠনগুলো। লিটল ম্যাগাজিন অনুগল্প অন্তত 50 বছরে একটা মান্যতার জায়গা পেল। হ্যাঁ, অনুগল্প এরকম একটা সংরূপ, এটা এরকম হতে পারো। আমরা কোনো দিন ভেবেছিলাম কোনো কমার্শিয়াল পত্রিকায় অনুগল্প ছাপা হবে? কেউ কোনো দিন স্বপ্নেও ভেবেছিল? আজ থেকে বছর 15 আগে আমার এখনও মনে আছে, পরপর ওই কমার্শিয়াল পত্রিকার, বিখ্যাত পত্রিকায় প্রকাশিত হলো অনুবাদ গল্প। কেউ কখনো ভেবেছিল? 100 বছর ধরে তো লিটল ম্যাগাজিন করে গেছে। আসলে আমি যেটা বলতে চাইছি, একটা সময় সেকালে, মানে কোট আনকোট সেকালে, এদের কথা মতো সেকালে লিটল ম্যাগাজিনের গল্প আর বাণিজ্যিক পত্রিকাকে আলাদা করা যেত। একালে কিন্তু যায় না, এটা একটা বড় বৈশিষ্ট্য। ফলে যেখানে লিটল ম্যাগাজিন গল্প এবং বাণিজ্যিক পত্রিকার গল্পকে আলাদা করা যায় না, সেখানে আমি বিশ্বাস করি না স্টার বলে কেউ হতে পারে বলে। ধরুন গ্রামের গল্প গত 20 বছরের আগে একটু পুরনো পত্রপত্রিকা দেখবেন, প্রথম শ্রেণীর কোনো কম পত্রিকায় প্রকাশিত হয়নি, লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আরও পরিষ্কার করে যদি বলি, আপনারা জানেন, সকলেই জানেন কম বেশি, আমি নাম বলছি না, মুসলিম জীবন নিয়ে লেখা গল্প, সেটা অদ্ভুতভাবে ওই একই সংখ্যা, এটা কোনো লেখা বেরিয়েছে, সেটা যখন বাংলাদেশ এডিশন হচ্ছে, সেই লেখাটা সূচিপত্র থেকে বাদ যাচ্ছে, আর সমস্ত লেখা হুবহু আছে। এটা কেন হচ্ছে? কারণ যারা ব্যবসা করতে এসেছেন, তারা কেন ঝুঁকি নেবেন? তারা তো ব্যবসা করতে এসেছেন, এবং সেক্ষেত্রে সাহিত্যের নীতি নির্ধারণ ইত্যাদি করছেন। এখানে আনসাদ্দাকে দেখে মনে পড়ছে, জব কার্ড কোথায় বেরিয়েছিল? আনন্দবাজারের রোববারে। ভাবতে পেরেছিলেন সেকালে এই গল্পটা দেওয়ার সাহস ছিল? একটা সময় সেকালে ভাবতে হতো লেখককে যে আমি এই গল্পটা লিখেছি, এটা আমি অনুষ্টুপে দেব, এই লেখাটা আমি দেশে দেব, এগুলো তো করতে হতো। এখন তো এটা ভাবতে হয় না। এই যে বদল, আমার কেন জানি না মনে হয় এই নতুন যুগের এই বদল, এবং অনলাইন পত্রিকা ইত্যাদি করোনা পেরিয়ে এসছে, আসলে আমাদের যে মাধ্যমগুলির বদল, বাংলা গল্পের বদল ঘটাচ্ছে, এবং সেই মাধ্যমগুলির বদলের সঙ্গে কিন্তু সংযুক্ত হয়ে আছে আমাদের সাংস্কৃতিক বোধ, সাহিত্য চেতনা। ফলে আজকালকার দিনে দাঁড়িয়ে, মানে এ যুগে দাঁড়িয়ে, একালে দাঁড়িয়ে আমরা কোনো গল্পকে আলাদা করতে বোধহয় পারবো না। কোনো গল্প পড়ে যদি বই আকারে পড়ি, বলতে পারবো না। একটা সময় বলতে পারতাম যে এটা অমুক পত্রিকায় বেরিয়েছিল, এটা লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল, বা এটা কমার্শিয়াল পত্রিকায় বেরিয়েছিল। আমার মনে হয়েছে দুকালের গল্পের আসল বৈশিষ্ট্য, আসল তফাৎ হচ্ছে এটা। নমস্কার। এবার সমর্পিতা আমাদের খুব কাছের মানুষ, সমর্পিতা ঘটক। ওর বিষয় ভীষণ পারদর্শী। ওর বিষয়ে
আমাদের সকলেরই মানে নিশ্চয়ই অপঠিত নয়, যদিও ওর বিষয় স্বল্প পঠিত গল্পকার জগদীশ গুপ্তকে নিয়ে ও একটু আলোকপাত করবে, কিন্তু আমাদের ভীষণ সকলেরই প্রিয় গল্পকার আশা করি। আর সমর্পিতাও আমাদের খুব প্রিয়। সমর্পিতা আয়, ওর বিষয় নিয়ে চলে আসছে। এবার আলোচনার প্রায় শেষ পর্বে আমরা এসে গেছি। সমর্পিতার সম্পর্কে কিছু বলো, পরিচয়। হ্যাঁ, আমরা সবাই জানি, তাও আরেকবার মনে করিয়ে দেওয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, বিষয় ইতিহাস, স্প্যানিশ এবং মাস কমিউনিকেশনে ডিপ্লোমা। মূলত কবি হলেও চলচ্চিত্র সমালোচনা থেকে রাজনৈতিক প্রবন্ধ সবেতেই তার কলম সমান স্বচ্ছন্দ। প্রকাশিত কাব্যগ্রন্থ ঘরের ভিতর হাজার ঘর এবং উপলচারিণী। সমর্পিতা, এবার শুরু করো। রবি বৈঠকের এত সুন্দর আয়োজনে সামিল আমাকে করার জন্য রবি বৈঠকের সকল সদস্যকে আমার ভালোবাসা, শুভকামনা। কিন্তু আমি আসলে খুব ভীতু, বলতে আমার খুব ভয় হয়। লেখা পরীক্ষায় সবসময় ভালো করেছি, কিন্তু আমি ভাইভাতেই আমি মনে হতো আমি সব ভুলে যাব। যেদিন ভাইভা ভালো হতো সেদিন আমার মনে হতো যে এবারে আমি পড়াশোনাটা করেছি। তো বিশ্বজিৎ বাবু যখন বাংলার অধ্যাপক হাতে কাগজ নিয়ে উঠলেন, আমার মনে হলো যে বাহ, এই তো কাগজটা হাতে থাকলে জোর থাকে। কিন্তু উনি কাগজ একবারও দেখলেন না, আমাকে কিন্তু দেখতে হবে। আমি না দেখে বলতে পারবো না। আমরা বংশ পরম্পরায় কিছু কিছু কাজ করে আসছি, কিন্তু আমরা সবাই ভীতু। বাড়ির সবাই আমরা বেশ ভীতু, মানে বাবার তরফ থেকে আমরা সবাই বেশ ভয় ভয় ভয়, এবং আবার লেখালেখি করার সাহসও আছে, এই ইচ্ছাও আছে। আচ্ছা, জগদীশ গুপ্ত নিয়ে বলতে গিয়ে প্রথমে ওনারই একটি লাইন, লেখা লাইন একটু বলতেই হবে। যবনিকার অন্তরালে চির অন্ধকারের পর চিত্তে প্রবেশের চেষ্টা কেহ করে নাই। গল্পের নাম চন্দ্র সূর্য যতদিন। এই যে স্বল্প পঠিত লেখক, এইখানেই এই গল্পের লাইনের সঙ্গে ওনার এই যে স্বল্প পরিচয়, নিজেকে গুটিয়ে রাখা, এই লাইনটি যেন মিলে যায়। আমি গত 1 মাস ধরে পড়তে পড়তে এটাই ভাবছিলাম যে কেন তিনি স্বল্প পঠিত। সকলেই জানেন কারণগুলো, আমি একটু একটু করে খালি বলে দেব আমার জানা থেকে, আমার স্বল্প জানা থেকে। তিনি, আমার এই 1 মাস ধরে যে আমি পড়ছিলাম, আমার মনে হয়েছে তিনি এক অত্যাশ্চর্য লেখক। তিনি মানুষের অবচেতন পড়ে ফেলেন। অনেক সব লেখকই মানুষের অবচেতন পড়ে ফেলেন, কিন্তু অন্ধকারে জায়গাটায় তিনি আলো ফেলে যে ছাই ভস্য তুলে এনে মানুষের অপবিত্র বাসনা, মানুষের অন্ধকারময় দিক এমন নিপুণ দক্ষতায় লিখে ফেলেন, আমরা চমকে উঠি, আমাদের বুক ছ্যাঁত করে ওঠে। এই কদিন আগেই কিছু মানসিক বিপর্যয় যাচ্ছিল, আমি ভাবছিলাম যে এই বিষয়টি নিয়েও জগদীশ গুপ্ত এইভাবে লিখতেন। আমি খেতে বসতে মোবাইল দেখতে দেখতে ভাবছিলাম এই জায়গাটায় উনি ঠিক কোন ব্যাখ্যা করতেন। আমার মানসিক যন্ত্রণা, যেটা আমি লুকিয়ে যাচ্ছি হয়তো আমার সামাজিক জীবন থেকে, এই জায়গাটা তিনি ঠিক তুলে ফেলতে পারতেন। পড়তে পড়তে আমি জড়িয়ে যাচ্ছিলাম, কারণ এত সূক্ষ্ম মানসিক অবচেতন, অন্ধকার, যে কথা আমরা বলতে পারি না, যে যৌন চাহিদা, যে শারীরিক খিদে, যে কলঙ্ক, যে অপরাধ বোধ, কাজের খেসারত, সমস্ত কিছু উনি যে তুলে আনেন, তা এত রিয়েল কথাটা ইচ্ছে করেই বললাম, ইংরেজি শব্দ তবু বলতে বাধ্য হলাম, সেটি এত রিয়েল যে পরপর তার গল্প পড়ে যাওয়া যায় না।
একটু বিরতি নিতে হয়, তারপর পরের গল্পটায় যেতে হয়। এই সাহিত্য সভা, আলোচনা, পত্রিকার প্রকাশের অনুষ্ঠানে উনি কোনোদিন যাননি, উনি আড়ালে থেকেছেন। কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক হয়েও তিনি কল্লোল আন্দোলনের মূল ধারার সঙ্গে যুক্ত হতে চাননি। অথচ কল্লোল যুগের সাহিত্যের যে যে বৈশিষ্ট্য থাকা উচিত সমস্ত তার গল্পে ছিল। তার গল্পে তিনি রবীন্দ্রনাথকে নিজের উপন্যাস পাঠিয়েছেন, কিন্তু সিউড়িতে বহুদিন থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেননি। মানে এটি ভাবলে চমকে উঠতে হয়। রবীন্দ্রনাথ উপন্যাসটি সমালোচনা করেছেন, পরিচয় পত্রিকায় ছাপা হয়েছে। রবীন্দ্রনাথ যে সমালোচনা করেছেন তার উত্তরও উনি বেশ কঠিন ভঙ্গিমায় দিয়েছেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, এরকম কাঁটা ঝোপ, এরকম অন্ধকার জগৎ উনি কোত্থেকে খুঁজে পেলেন। তো জগদীশ গুপ্ত উত্তরে বলেছিলেন যে বোলপুর টাউনের পাঁচিল এতটাও উঁচু নয় যে ওই অন্ধকার জায়গাগুলো চোখে পড়ে না। এই সাহসী, মাথা না নিচু করা মানুষটার যে প্রতিফলন তার গল্পে পাওয়া যায়। আমার মনে হয়েছে জগদীশচন্দ্রের গুপ্তের গল্পে নারী চরিত্র অত্যন্ত স্বতন্ত্র। ওই যে বলছি চমকে উঠতে হয়। এক বিধবা যার স্বামী চরিত্রে খারাপ ছিল, তার স্বামী মারা যাবার পর সে বিজ্ঞাপন দেয় বিয়ে করবার, এবং প্রত্যেকটি চরিত্রই রতিমঞ্জরির, এবং রতিমঞ্জরির বিজ্ঞাপন দেওয়ার পরেও যার সঙ্গে তার আলাপ হয় তার মনে হয় যে ওই শারীরিক চাহিদাটাই মূল বিষয়। সুতরাং গণিকাই হওয়াই বোধহয় তার একমাত্র পরিণতি। মানে আমি এই প্রত্যেকটা গল্পের তাহলে লাইন ধরে ধরে আমাকে পড়ে বলতে হয় যে কি বলিষ্ঠ, কি গভীর মনকে উনি, নারীর চরিত্রের কি গভীর মনকে উনি তুলে এনেছেন। ভাববাদী, আদর্শবাদী রবীন্দ্রনাথ শরৎচন্দ্র যুগের পরবর্তী সময়ে উনি একেবারে অন্য পথে হেঁটে যা বলা হয়নি, যা বলা যায়নি সেই কথা বলে গেছেন। কোনো জনপ্রিয়তা, লোকপ্রিয়তার তোয়াক্কা না করে। চন্দ্রসূর্য যতদিনের ক্ষণপ্রভার স্বামীর সঙ্গে তার নিজের বোনেরই, মানে ক্ষণপ্রভার বোন প্রফুল্লর বিয়ে দেওয়া হয় সম্পত্তি এবং যাতে ভাগ না হয় এরকম নানান উদ্দেশ্যে। তো ক্ষণপ্রভা একদিন স্বামী সঙ্গ ত্যাগ করে রাতের স্বামী সঙ্গের পর সে ভোরবেলায় চলে যায় বিবস্ত্র হয়ে ছেলেটিকে বুকে তুলে। আমি যেভাবে কথাগুলো বলছি এইভাবে সেই সব লাইন লেখা নয়। এখন রশিদ খানের গান আমি যদি মুখে বলতে যাই, সেই ব্যাখ্যা যেমন আমার পক্ষে করা সম্ভব নয়। কিছু বলতে পারি যে পুরিয়াধানের স্ত্রী উনি খুব ভালো গাইতেন, এইটা পুকার খুব ভালো ছিল, ইমন তার প্রিয় রাগ ছিল, এই কথাগুলো আমি হয়তো বলতে পারবো, কিন্তু না শোনা অবধি সেই সম্যক উপলব্ধি কারুর পক্ষে করা সম্ভব নয়। জগদীশ গুপ্তর গল্প পড়তে পড়তে আমার ঠিক তাই মনে হয়েছে। আমি চন্দ্রানীকে বলেওছিলাম, তুমি কেন আমাকে এরকম ফ্যাসাদে ফেললে? চন্দ্রানী নাছোড়বান্দা, না তুমি কি তোমাকে বলতেই হবে। তো ক্ষণপ্রভা সকালবেলা যখন চলে যায় বিবস্ত্র হয়ে, অর্থ সম্পত্তি এবং দেহ সম্পত্তি কারুর নয়। পাঠকের মনে হবে তাকে উন্মাদ, অনেক পাঠকেরই মনে হবে উন্মাদ। এই সময় আমার পড়তে পড়তে তাকে আমার প্রতিবাদী মনে হয়েছে, যে দেহকেও যে সম্পত্তি করতে দেয় না, পিতৃ সম্পত্তিকেও যে তোয়াক্কা করে না, সে প্রতিবাদী ছাড়া আর কিছুই নয়। আদিকথার একটি গল্পে একটি
অবৈধ প্রেমের তথাকথিত অবৈধ কথাটি, জগদীশগুপ্ত চন্দ্র মাঝখানে চন্দ্রটিও উনি বাদ দিয়েছিলেন, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। তো জগদীশগুপ্ত তো ওই কাঞ্চন ও মানে আদিকথার একটি গল্পেও যখন কাঞ্চন এবং সুবলের অবৈধ প্রেম ধরা পড়ে, তথাকথিত অবৈধ প্রেম, তখন উনি পরিষ্কার করে দেন যে কাঞ্চনেরই মেয়েটিরই ঘাড়ে সমস্ত দোষ পড়বে, সুবল কিন্তু বেঁচে যাবে। তাই হয়, কাঞ্চনের ওপরই শাস্তি হয়, তাকে মারা হয়, তাকে বের করে দেবার, সমাজ পতিত করে দেবার চেষ্টা করা হয়, কিন্তু সুবলের শাস্তি অপেক্ষাকৃত অনেক কম। একটি জায়গা আমাকে পড়তেই হবে, কিছু লাইন আমাকে পড়তেই হবে। কাঞ্চন চোখ বুজিয়া নিজের দিকে চায়, দেখে দিক চিহ্নহীন অসীম প্রান্তর, শব্দ নাই, কুয়াশা নাই, শৈত্য নাই, গতি নাই, প্রখর সূরজ কিরণ তাহার মধ্যস্থলে এক মরীচিকার স্বচ্ছ সরোবর সৃষ্টি করিয়াছে। নিজের দিকে চেয়ে কাঞ্চন এই জিনিসগুলো দেখে। জগদীশগুপ্ত কবি ছিলেন বলেই বোধহয় এইভাবে তিনি লিখতে পারেন। কবি ছিলেন বলেই বোধহয় তার গল্পের নামকরণ এরকম অদ্ভুত হয়। চন্দ্র সূর্য যতদিন, আদি কথার একটি, অপহৃত আকাশ কুসুম, গল্পগুলো বারবার পড়ে শব্দের নামকরণের দিকে চলে যেতে হয়, গল্পগুলি বারবার পড়ে চরিত্রের দিকে যেতে হয়। ক্ষণপ্রভা, যে ক্ষণকালের জন্য পরিস্ফুট, রতিমঞ্জরি, কামশাস্ত্রের একটি বইয়ের নাম, প্রফুল্ল, উল্লাস, উল্লাস চরিত্র অপহৃত আকাশ কুসুম গল্পের, সে সবসময় উল্লসিত থাকে। নামকরণ এবং চরিত্রের নামকরণ এবং গল্পের নামকরণ অসম্ভব ভেবে চিনতে এবং করা এবং কাব্যিক। জগদীশচন্দ্র গুপ্তের গল্পের আরেকটি বৈশিষ্ট্য আমার মনে হয়েছে নিয়তি এবং প্রকৃতিকে এক করে দেওয়া। হাড় গল্পে রশি বলে একটি মেয়ে যে সমাজের চোখে ডাইনি, সে অভিশাপ দেয় না, কি কারণে অভিশাপ দেয় সেসব বলার সময় নেই। যে ছেলেটি সুবল, সে মাছ ধরতে গিয়ে মারা যাবে, তোর মরণ মাছের হাতেই হবে। সে মাছ ধরার সময় প্রবল বেগ সয়ে নিয়ে একটি মাছ ধরে, চিতল মাছ ধরে, এবং পরবর্তীকালে মাছটি খাওয়ার সময়, বাড়ি ফিরে এসে মাছের ঝোল খাওয়ার সময় তার গলায় মাছের হাড় বেঁধে, কাটা বেঁধে। যিনি ঈশ্বর বিশ্বাস করেন না, তিনি কি নিয়তিকে প্রতিষ্ঠা করতে চান সেই লেখক? আমার মনে হয়নি। আমার মনে হয়েছে যে মহিলা ডাইনি বা তার অভিশাপ সবসময় ফলে যায়, সমাজ দেখিয়ে দিয়েছে বারবার, তাকে সবাই ভয় করে, তার কথাকে সবাই ভয় করে, তার কথায় ভয় অভিশাপাত পড়লে সেই কাজ থেকে মানুষ বিরত হয়। ছেলেটি কিন্তু সে ভয় পায়নি, কিন্তু আমার মনে হয়েছে লেখক প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে প্রকৃতিকে ভয় পেতে হয়, এবং রশি আসলে প্রকৃতি, আসলে নারীর অংশ, নারী প্রকৃতির অংশ। তাকে অবজ্ঞা করা যায়, তাকে প্রবল অহংকারে তুচ্ছ করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। দিবসের শেষে বাচ্চা ছেলেটি বলে, মা আমাকে আজকে কুমিরে নেবে, এবং ছেলেটিকে কুমিরে নেয়। রতি নাপিতের ছেলে তাকে কুমিরে নেয় সন্ধেবেলা।
যে নদী আপাত শান্ত, সেই নদীতে কুমির আসে কি করে? বাবা মা ভয় পায়, ভর দুপুরে নদীকে চকচকে তরবারির মতো মনে হয়, কিন্তু একবারও মনে হয় না এই নদীতে কোনো দিন কোশমিনকালে কুমির এসে আমার ছেলেটিকে নিয়ে যেতে পারে। দুপুরে নেয়ও না, সন্ধেবেলায় নেয়। এখানেও হয়তো নিয়তির কথা বলা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে এই নদী প্রকৃতিকে ভয় করা উচিত, প্রকৃতিকে সমঝে চলা উচিত। প্রকৃতিকে ছোট হেয় করে চললে বিপদ আসতে পারে। আর দুটি বৈশিষ্ট্য আমি আগেই বলেছি, যে নারী চরিত্রকে তিনি অত্যন্ত সুদৃঢ় বলিষ্ঠভাবে তৈরি করেছেন। নারী চরিত্রের অপরাধ পুরুষ চরিত্রের তুলনায় অনেক কম। তখন হয়তো ওগুলোকে ওই যে কাজ, যে সাহসিকতাকে অপরাধ বলে মনে হতো, এখন তাদের বলিষ্ঠ বলেই মনে হবে। আরেকটি বৈশিষ্ট্য যেটা শেষে বলতেই হবে, যে তার গল্পের মধ্যে ওই যে মাথা না নোয়ানো, না যাওয়া, অপঠিত, অনুপস্থিত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত বলছেন যে পাঠকের কাছে তিনি অনুপস্থিত। সাহিত্যবোদ্ধাদের কাছে কিন্তু তার স্থান অটুট ছিল, কিন্তু সাধারণ পাঠকের কাছে, যারা একটি নিটোল ফর্মুলা মাফিক গল্প চান, তাদের কাছে জগদীশ গুপ্তের গল্প অনুপস্থিত ছিল। উনি জানতেন, কিন্তু উনি তোয়াক্কা করেননি। উনি প্রকাশকের কাছে মাথা নোয়াননি। কিছু শব্দের জন্য প্রকাশক অর্থ দিতে চেয়েছিল, সেই শব্দ উনি কমাননি বা বাড়াননি। ইংরেজ বস একটি শব্দের জন্য তার চাকরি কেড়ে নেয়, একটি ইংরেজি শব্দের জন্য। অত্যন্ত উচ্চ বংশের মানুষ হয়েও তিনি টাইপিংকে পেশা হিসেবে নেন। বাড়ির সঙ্গে, পরিবারের সঙ্গে ঝামেলা করে বেরিয়ে আসেন, এবং একটি শব্দের জন্য কারুর চাকরি কেউ দিয়ে দিতে পারে? একটি মাত্র শব্দ, ইংরেজি শব্দের জন্য উনি চাকরি ত্যাগ করেন, ব্যবসা করেন, ব্যবসায় ফেলিওর হন, তবু কারুর কাছে মাথা নোয়াননি। তার প্রতিটি গল্প পড়তে পড়তে আমার এইগুলোই মনে হয়েছে, যে তিনি স্বধর্মে লীন ছিলেন, এবং যেটুকু পরিচিতি হয়েছে, যেটুকু ভালোবাসা পেয়েছেন, তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। কোনো আপোষের কাছে উনি হার স্বীকার করেননি। তিনি কবি ছিলেন। তার কবিতার কয়েকটি লাইন, একটি কবিতাই বলে শেষ করব। কবিতার নাম বৈপরীত্য। জন্মান্ধ লোভিয়া দৃষ্টি বলে কি বাহার, কি সুখেই বঞ্চিত ছিল নয়ন আমার। চক্ষুষ্মান চক্ষু মুদে বলে চমৎকার, কি অগাধ শান্তি এই আধার মাঝার। আমরা যারা গল্প সন্ধান করতে চাই, তারা নিশ্চয়ই সন্ধান করব। আর যারা ফর্মুলা গল্পতেই মজে থাকবো, তারা জন্মান্ধ থাকবো। ধন্যবাদ।